নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এর পক্ষ থেকে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। আজকে একটা বিশেষ দিন, খুবই বিশেষ দিন, ক্যালেন্ডারে ছুটির দিন দুটি কারণে। তার মধ্যে একটি তো আন্তর্জাতিক কারণ, আন্তর্জাতিক শ্রম দিবস, শ্রমিক দিবস আজকে 1 মে। আর একটা বড় কারণে আজকের দিনটা বিশেষ মর্যাদা পাবে, সেটা হচ্ছে আজ বিপ্লবী শহীদ প্রফুল্ল চাকির আত্মবলিদানের দিন। 1 মে 1908 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন, আত্মবলিদান করেছিলেন। এই দুটি বড় ঘটনার কথা, দুটি বড় ত্যাগের দিনের কথা স্মরণ করে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18 বৈশাখ 1431, ইংরেজি 1 মে 2024, বুধবার। সূর্যোদয়ের সময় ভোর 5:09, সূর্যাস্তের সময় সন্ধ্যে 6:01। আজ অষ্টমী, নক্ষত্র শ্রবণা, জন্মে মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ, রাত্রি 12:23 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শনিবারে যে মহাপুরুষের কথা আপনাদের একটা প্রশ্ন করা হয়, কোন মহাপুরুষের গল্প বলছি, সেখানে আমি একটা কেলেঙ্কারি করে ফেলেছি। সেটা আবার একজন শ্রোতা চিঠি লিখে জানিয়ে দিয়েছেন যে আমি মহাপুরুষের নামটাও ভুল করে বলে ফেলেছি। যা, ফলে এই কুইজটা তো হতে পারবে না। কাজী আজ এই শনিবারের যে মহাপুরুষের কথা সেটা আবুলিশ হয়ে গেল। আবার পরের সপ্তাহে এই শনিবারে আপনাদের একজন মহাপুরুষের কথা বলবো, নিশ্চয়ই বলবো। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা শুরু করেছি একজন রাজার গল্প, দুর্বিনীত একজন রাজা, অহংকারী একজন রাজা, এবং সেই অহংকার শেষ পর্যন্ত তাকে কোথায় নিয়ে গেল সেই কথা বলবো আপনাদের। সেই রাজার নাম হচ্ছে নহুষ। নহুষের গল্প বলা শুরু করব আজ থেকে। এর আগের দিন নহুষ সম্পর্কে সাধারণভাবে একটা দুটো কথা বলেছিলাম। নহুষের গল্প আমরা অনেকেই জানি, ছোটবেলায় শুনেছি। ওই অহংকারের পতন হয় এইরকম একটা উপদেশের সূত্র ধরে নহুষের গল্প শুনেছি, কিন্তু সবটা তো মনে থাকে না ওই রকম করে। আমরা তো ঠিক পুরাণের আবহে বাস করি না, তাই পুরাণের এই গল্পগুলো মাঝে মাঝে মনে করিয়ে দিলে, এসব চিরন্তন গল্প, সেটা ভালোই হয়, কি বলে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, তারপর কথা অমৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। এই হলো আজকের আমাদের অনুষ্ঠান সূচি। তাহলে পুরাণ চিরন্তন শুরু করে দেব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, কিন্তু তার আগে একটু গান শুনে নেব। পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। নহুষ। নহুষ হচ্ছেন পুরুরবার পৌত্র, মানে নাতি। পুরুরবা কে ছিলেন তাকে জিজ্ঞেস করতে হবে। পুরুরবার কথা আমরা এই শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তনে বলেওছি। পুরুরবা উর্বশীর সেই গল্প। তো সেই পুরুরবার নাতি, পুরুরবার বড় ছেলে, তার নাম হচ্ছে আয়ু। আয়ুর ঔরসে দৈত্যরাজ সর্বানুর মেয়ে প্রভা, তার গর্ভে জাত 5টি পুত্র। তাদের মধ্যে বড় ছেলে হচ্ছেন নহুষ। আর 4 ভাই ছিলেন তার। তাদের নামটা যদি চান তাহলে বলে দিতে পারি। একজনের নাম ছিল বৃদ্ধ শর্মা, আরেকজনের নাম ছিল রজ, আরেকজনের নাম গয়, আরেকজনের নাম অনেনা। এই 4 ভাই। এই নামগুলো মনে থাকবে না, মনে রাখা দরকারও যে খুব একটা আছে তা নয়। তবে বিভিন্ন পুরাণে নহুষের জন্ম পরিচয় নিয়ে খানিকটা মতভেদ আছে। বায়ু পুরাণে বলা হচ্ছে তিনি আয়ুর পুত্র, আবার এই পুরাণেই অন্য জায়গায় তাকে বলা হচ্ছে তিনি বৈবস্বত মনুর 9 জন ছেলের মধ্যে অন্যতম। বায়ু পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ নহুষকে পুরুরবার ছেলে বলেও চিহ্নিত করেছে। এরকম নানান রকমের সমস্ত
কথা বলা হয় আর কি এই সমস্ত পুরাণে। আসলে পুরাণের কথাগুলো তো লোকের মুখে 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 চালু হয়ে যাওয়া। লোকের মুখে মুখে যা কিছু হয়, মানুষজন যখন কোনো কাহিনী বলে, হয়তো কোনো সত্যি সত্যি একটা ঘটনা ঘটেছিল, নহুষ নামে কোনো একজন রাজা, তার অহংকার ইত্যাদি ইত্যাদি নিয়েই মানুষজন গল্প কথা নিজেদের মধ্যে বলছে। বলতে বলতে খানিকটা এলোমেলো হয়ে যায়। তো আমরা যখন গল্প বলি তখন গল্প বলতে বলতে তথ্যের দিকে, বাস্তব যা কিছু ঘটেছে তার দিকে সবসময় আমাদের লক্ষ্য থাকে না, আমরা খানিকটা নিজের মনের রঙে সাজিয়ে নিই। সেই রকম কতকগুলো ব্যাপার হয়েছে। তো রামায়ণে রাম সীতার বিয়ের আগে ইক্ষ্বাকু বংশের কুলপুরোহিত বশিষ্ঠ ইক্ষ্বাকু বংশের বর্ণনা করতে গিয়ে নহুষকে আবার অম্বরীশের ছেলে বলে মনে করেছেন বা উল্লেখ করেছেন। এটা অনেকেই মানেন না। রামায়ণের উত্তরকাণ্ডে নহুষের নাম ওই পুরুরবার যে বংশ, সেখানে আয়ুর পুত্র বলেই উল্লেখ করা হয়েছে। তো নহুষের 6টি ছেলে হয়, তাদের নাম জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, অয়তি এবং ধ্রুব। এই হলো নহুষের পরিচয়। শোনালাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মূল গল্পে যাবার আগে একটু হাত পা ছড়িয়ে নেওয়া আর কি। মূল গল্পে এইবারে প্রবেশ করব, তার আগে নহুষ সম্পর্কে আরো একটা দুটো কথা একটু বলে নিই। 92.7 বিগ এফএম এ শুনছেন পুরাণ চিরন্তন শরণাগত অনুষ্ঠানে। নহুষের নাম কিন্তু সেই ঋগ্বেদে পাওয়া যায়, অর্থাৎ বহু প্রাচীন কালের রাজা। তার কথা বলতে বসেছি তো এই পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সেখানে আয়ুর বংশধর হিসেবেই বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে বিষ্পতি। বলা হচ্ছে যে দেবতারা প্রথমে অগ্নিকে নহুষের মনুষ্য রূপধারী সেনাপতি নিযুক্ত করেছিলেন এবং ইহলোকে তাকে মনুর বা মানুষের ধর্মোপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তাহলে ভেবে দেখুন নহুষ লোকটা কেমন। নহুষের মনুষ্য রূপধারী সেনাপতি হচ্ছেন অগ্নি এবং তিনি হচ্ছেন মানুষকে ধর্মোপদেশ দেবেন, এই দায়িত্বটা তার উপর। সেই ঋগ্বেদের আমলে অন্তত নহুষ সম্পর্কে এইরকম একটা কথা বলা হয়েছিল। প্রাচীন আর্যরা যখন এক একটা গোষ্ঠীতে আলাদা আলাদা হয়ে গিয়েছিলেন, তখন অন্যতম একটা গোষ্ঠীর প্রধান, সেই প্রধানকে বলা হতো বিষ্পতি। এই বিষ্পতি ছিলেন নহুষ। সম্ভবত তিনি ওই সিন্ধু বা সরস্বতী ওই ওই দিকটা, সেই দিকের কোন অঞ্চলে রাজত্ব করতেন। তো ঋগ্বেদের মতো প্রাচীন গ্রন্থে নাহুষ শব্দটা মানুষ অর্থে ব্যবহৃত, অর্থাৎ নহুষ বলতে আমরা সাধারণভাবে মানুষ বলতে পারি, মানুষ বুঝতে পারি। অর্থাৎ নহুষের যে গল্প, সে গল্পটা যে কোনো মানুষের গল্পও হতে পারে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন পুরাণ চিরন্তন। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। রচনার নাম ভক্তি যোগের উপদেশ। রাজযোগ এবং শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে আমরা আলোচনা করিয়াছি, এখন ভক্তিযোগ সম্বন্ধে আলোচনা করিব। কিন্তু মনে রাখিতে হইবে কোন একটি যোগই অপরিহার্য নয়। আমি তোমাদের নিকট অনেকগুলি পদ্ধতি এবং আদর্শ উপস্থাপিত করিতে চাই, যাহাতে তোমরা নিজ নিজ প্রকৃতির উপযোগী একটি বাছিয়া লইতে পারো। একটি উপযোগী না হইলে অপরটি হয়তো হইতে পারে। আমরা আমাদের চরিত্রের আধ্যাত্মিক, মানসিক এবং ব্যবহারিক প্রত্যেকটি দিক সমভাবে উন্নত করিয়া একটি সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হইতে চাই। বিভিন্ন জাতীয় ব্যক্তির মধ্যে কোনো একটি ভাবের বিকাশ দেখিতে পাওয়া যায়, তাহারা তদতিরিক্ত কোনো ভাব বুঝিতে পারে না। একটি ভাবেই তারা এরূপ অভ্যস্ত হয় যে অন্য কোনোটির প্রতি তাহাদের দৃষ্টি যায় না। সর্বতোমুখী হওয়াই আমাদের প্রকৃত আদর্শ।
বস্তুত জাগতিক দুঃখের কারণ আমরা এতদূর একদেশদর্শী যে পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শন করিতে পারি না। মনে করো কোনো ব্যক্তি ভূগর্ভস্থ খনি হইতে সূর্যকে নিরীক্ষণ করিল, সে সূর্যকে একভাবে দেখিবে। এক ব্যক্তি ভূপৃষ্ঠ হইতে দেখিল, একজন কুয়াশার ভিতর দিয়া এবং একজন পর্বতের উপর হইতে নিরীক্ষণ করিল। প্রত্যেকের নিকট সূর্যের বিভিন্ন রূপ প্রতিভাত হইবে। নানা রূপে প্রতীয়মান হইলেও প্রকৃতপক্ষে সূর্য একই। দৃষ্টি বিভিন্ন হইলেও বস্তু এক, এবং তাহা হইল সূর্য। প্রত্যেক মানুষের স্বভাব অনুযায়ী একটি বিশেষ প্রবণতা থাকে। সে ওই প্রবণতা অনুযায়ী কোনো আদর্শ এবং আদর্শে উপনীত হইবার কোনো পথ গ্রহণ করে। লক্ষ্য কিন্তু সর্বদাই সকলের জন্য এক। রোমান ক্যাথলিকরা গভীর ও আধ্যাত্মিক, কিন্তু তাহারা উদারতা হারাইয়াছে। ইউনিটেরিয়ানরা উদার, কিন্তু তাহাদের আধ্যাত্মিকতা নাই, তাহারা ধর্মের উপর পুরোপুরি গুরুত্ব দেয় না। আমরা চাই রোমান ক্যাথলিকদের গভীরতা এবং ইউনিটেরিয়ানদের উদারতা। আমরা আকাশের মতো উদার এবং সমুদ্রের মতো গভীর হইব। আমাদের মধ্যে থাকিবে অতিশয় ঐকান্তিক উৎসাহ, অতীন্দ্রিয়বাদীর গভীরতা এবং অজ্ঞেয়বাদীর উদারতা। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত। ফিরে আসছি গানের পর। এখন কথামৃত, ঠাকুরের বলা কথা, ঠাকুরের নানান উপদেশ, এইসব নিয়ে কথামৃত। এর আগের দিন ওই সুরেন্দ্র বৃন্দাবনে গিয়েছিলেন, তার অভিজ্ঞতার কথা বলছিলেন। সেই অভিজ্ঞতাটা ঠাকুরের খুব পছন্দ হয়নি, ফলে তার সূত্র ধরে ঠাকুর এবার তার নিজের বৃন্দাবন যাবার অভিজ্ঞতার কথা বলছেন। বলছেন, আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজুবাবুর সঙ্গে, মানে মথুরবাবু আর কি, সেজুবাবু। মথুরার ধ্রুবঘাট যেই দেখলাম, অমনি তপ করে দর্শন হলো বাসুদেব কৃষ্ণ কোলে লয়ে যমুনা পার হচ্ছেন। এর আগের দিনও আপনাদের বলছিলাম যে উদ্দীপনটা কি করে হয়। এক একটা জায়গা আমার ভেতরে, আমার মনের ভেতরে কতগুলো স্মৃতি জাগিয়ে তোলে। সেই স্মৃতিটা আমার ব্যক্তিগত স্মৃতি হতে পারে। এমনটা হতে পারে যে আমি ওই এর আগের দিন বোধহয় এইরকম একটা কথা উঠেছিল যে আমি কোনো একটা জায়গায় ছিলাম, তারপর সেই জায়গা থেকে সরে এসেছি, চলে এসেছি, অনেক দিন পরে ফিরে এসেছি সেখানে। আমার মনে আছে, আপনারা যদি অনুমতি করেন তাহলে বলি, যে নাটককার মনোজ মিত্রের জন্মস্থান যেখানে ধুলিহর বলে একটা গ্রাম সাতক্ষীরায়, তো আমরা একবার গিয়েছিলাম সেখানে। মনোজ বাবু ছিলেন, আমি ছিলাম, তার ভাই খুব প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র তিনি ছিলেন। তা আমরা গাড়ি করে যাচ্ছি, আমি গাড়ির সামনে বসেছি, ওরা পেছনে বসেছেন। তো আমার একটু চোখে ঢুল এসে গিয়েছিল। হঠাৎ শুনি মনোজবাবু খুব উত্তেজিত ভাবে বলছেন, এইখানে একটা অমুক ডাক্তারের চেম্বার ছিল, ওইখানে এই যে এরকম একটা জায়গা ছিল, এখানে প্রচন্ড উত্তেজিত আর কি। ওই পুরনো জায়গা দিয়ে যখন গাড়ি যাচ্ছে, কিন্তু উনি সেই নিজের বাড়ি দেখবার জন্য ওকে ওখানকার মানুষজন অনেক অনুরোধ করলেন যে আপনি নিজের ভিটেটা একবার দেখে আর বলেন, না 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 না, যেটা ছেড়ে এসেছি সেটা যাব না, পাল্টে গেছে, সেটা পাল্টে যাওয়াটায় তার যেতে ইচ্ছে করছে না। এটাও হতে পারে, মানুষের ভেতরে তো ওইটা হতে পারে, একটা কোনো অভিমান কাজ করতে পারে যে না, জীবনের যে অংশটা ফেলে এসেছি সেই অংশটায় আর ফিরে যাব না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই ধ্রুবঘাট যখন দেখলেন তখন মনে পড়ে যাওয়া, তো আসলে আসল ব্যাপারটা তো মনে পড়ে যাওয়া। সেটা নিজের জীবনের কথা মনে পড়ে যেতে পারে, সেটা আমার বই পড়া কিছু মনে পড়ে যেতে পারে, আমার শোনা কিছু মনে পড়ে যেতে পারে। এই সেই ধ্রুবঘাট যেখানে সেই ছোট্ট কৃষ্ণকে নিয়ে বাসুদেব যমুনা পার হয়েছিলেন, এই দৃশ্যটা তিনি দেখতে পেলেন। এই দৃশ্যটা দেখতে পাওয়া, এটা একটা, এই উদ্দীপনটা এত তীব্র যে তিনি তার মনের মধ্যে মুহূর্তের ভেতরে বর্তমান কাল থেকে কোন অতীতের কালে তিনি চলে গেলেন, কোন অনির্দিষ্ট অতীতের একটা সময় তার মন চলে গেল। এটা একটা আশ্চর্য ব্যাপার। ঠাকুর বলছেন, সন্ধ্যের সময় যমুনা পুলিনে বেড়াচ্ছি, বালির ওপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা গোষ্ঠ থেকে ফিরে আসছে,
দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে, তারপরে কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে, যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে গেলাম। এই যে ছবিটা, আমি আপনাদের বলি যে এই যে ছবিটার কথা বলছেন ঠাকুর, যে যমুনা পুরীন বালির উপর ছোট ছোট ঘর, গাভীরা গোষ্ঠ থেকে জলের উপর দিয়ে ফিরে আসছে, এই ছবিটা তার মানে চিরকালের ছবি। শ্রীকৃষ্ণের বাল্যকালের সময়ও এই ছবি ছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সময়ও এই ছবি আছে। এই যে প্রকৃতিকে অনন্ত বলা হয়, তার একটা বড় কারণ হচ্ছে যে প্রকৃতির মধ্যে এই পরিবর্তনটা, এখন কি আর ওখানে গেলে ওই রকমটা হবে? মানুষ নষ্ট করে দিয়েছে সব, মানুষ পাল্টে দিয়েছে সব, তার নিজের বাঁচবার জন্য, তার নিজের তাগিদে পাল্টে দিয়েছে। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর আবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর তার বৃন্দাবন ভ্রমণের গল্প করছেন, বলছেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছা হয়েছিল, তো পালকি করে আমায় পাঠিয়ে দিল। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভেতরে দিয়ে দিল। মাঠ পার হবার সময় এই ভেবে কাঁপতে লাগলাম, কৃষ্ণ রে, তুই নাই কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ যেখানে তুমি গরু চড়াতে। এইটাও তো একটা উদ্দীপন। এটাও তো, ধরুন আমাদের এরকম হয়েছে, আমাদের হয় বাড়িতে কেউ মারা গেছেন, তো তার খাট বিছানা সেইটা দেখে আমাদের ভেতরে মনে হয় যে এই মানুষটা ছিল, সে এই খাটে শুয়ে থাকতো, সে এই জামাটা পরতো, সে এই চটি জোড়া গলাতো, সে চলে গেল, আর সবটা রয়েছে, সে চলে গেল কোথায়? এইটা আমাদের ভেতরে কোথাও একটা খুব খুব কষ্ট তৈরি করে। সেই কষ্টটা আমরা যাকে দেখেছি তার ব্যাপারে এই কষ্টটা তৈরি হয়, কিন্তু কল্পনায় বা আমার অনুভূতির মধ্যে যদি সেই মানুষটি ওই রকম জীবন্ত ভাবে থাকেন, ঠাকুরের মনের মধ্যে এই মানুষটি, এই কৃষ্ণ, তাকে যদি মানুষ বলে ধরি, নররূপেই এসেছেন বলে, তিনি জীবন্ত ভাবে আছেন, তো ঠাকুর তার জন্য কাঁদছেন, বলছেন তুমি কোথায় চলে গেলে? সব একই রকম রয়েছে, কিন্তু তুমি কোথায় চলে গেলে? তো হৃদয়ের রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম, বেয়ারাদের দাঁড়াতে বলতে পারলাম না। তো শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা এক একটি ঝোপড়ির মতো করেছে, তার ভেতরে পেছন ফিরে সাধন ভজন করছে, পাছে লোকের ওপর দৃষ্টিপাত হয়। পেছন ফিরে কেন? লোকের ওপর দৃষ্টিপাত হলে কি ক্ষতি? লোকের ওপর দৃষ্টিপাত হলে ক্ষতি একটাই, যে আমার মন বিচলিত হতে পারে, আমার মন সরে যেতে পারে, আমার সাধনের জায়গা থেকে সরে যেতে পারে। আমি বাইরের অন্য কোনো কিছুর দিকে দেখবো না, আমি এক দৃষ্টে, যেমন করে অর্জুন সেই পাখির চোখ দেখেছিলেন, তেমনি করে চারপাশটা ভুলে গিয়ে আমি এক দৃষ্টিতে কেবলমাত্র তার দিকে তাকিয়ে থাকবো, আমার মনের চোখে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। ফিরে আসছি গানের পর। শেষ কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ঠাকুর বৃন্দাবনে গিয়েছিল, সেই বৃন্দাবনে গিয়ে তার কি হয়েছিল, কি উদ্দীপন হয়েছিল, সেই সমস্ত কথা তিনি বলছেন, সুরেন্দ্রকে বলছেন, মাস্টারমশাই সেখানে আছেন। তো কি হয়েছিল? বঙ্কু বিহারীকে দেখে ভাব হয়েছিল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। আশ্চর্য, আপনাদের চকিতে মনে পড়ে যাবে না রবিবারের শরণাগত, যেখানে চৈতন্যদেব জগন্নাথ দেবকে ধরতে গিয়েছিলেন? আপনাদের মনে পড়ে যাবে না বামাখ্যাপার কথা, কালীঘাটের মন্দিরে মাকে ধরতে গিয়েছিলেন? তাহলে যে মুহূর্তে আমি একটা মূর্তিকে দেখলাম, আমি মূর্তি দেখছি না, আসলে আমি সেই মানুষটা, মানে তাকে মানুষ রূপে দেখছি, আমি তাকে ধরতে যাচ্ছি। গোবিন্দজিকে দুবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম। এই যে প্রত্যক্ষ করা, এই ক্ষমতাটা মানুষের ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে, যে
আমি যাকে ভাবছি তাকে আমি প্রত্যক্ষ করছি, এবং সেই প্রত্যক্ষতার যে দাবি, সেই দাবিতে আমার মন সাড়া দিচ্ছে, আমার শরীর সাড়া দিচ্ছে। আমি তার দিকে ছুটে যাচ্ছি, আমি কেঁদে ফেলছি, আমার মনে হচ্ছে আমি তাকে ডাকছি। এই যে প্রত্যক্ষতার দাবি, সেটা কত তীব্র একটা আবেগ থেকে, কত তীব্র, ইংরেজিতে যাকে প্যাশন বলে, সেই প্যাশনের জায়গা থেকে তৈরি হয়, সেটা আমি আপনাদের ভেবে দেখতে বলবো। ঠাকুর সুরেন্দ্রকে কি বলছেন? বলছে তোমাদের যোগও আছে, ভোগও আছে। তিন রকমের ঋষির কথা বলছেন, ব্রহ্মর্ষি, দেবর্ষি আর রাজর্ষি। ব্রহ্মর্ষিকে সুখদেব। সুখদেব কিরকম? একখানি বইও কাছে নেই, অর্থাৎ সবটা আমার জানা। সবটা আমার জানা মানে এটা অহংকারের কথা নয়, সমস্তটা আমার ভেতরে। এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার সম্পর্কে একজন ওই ঝি আর কি, সে বলেছিল, আপনাদের মনে পড়বে হয়তো, কথামৃতে বলেছিলাম সে কথা, যে একজন জিজ্ঞেস করেছে, নতুন গাছে জিজ্ঞেস করেছে, আচ্ছা উনি অনেক বই টই পড়েন? তো বলছেন না, বই কি পড়বেন, সব বই ওর ভেতরে। আমি যদি উপলব্ধির একটা জগতে পৌঁছতে পারি, তাহলে বই তার বাইরে আমাকে কি দেবে? সবটাই তো আমি আমার ভেতরে অধিগত করে নিয়েছি না। তো সুখদেব হচ্ছেন সেই রকম ব্রহ্মর্ষি, দেবর্ষি হচ্ছেন নারদ, আর রাজর্ষি হচ্ছেন জনক। নিষ্কাম কর্মকাণ্ড, রাজা। রাজা সমস্ত দায়িত্ব পালন করছেন তিনি, কিন্তু নিষ্কাম। আমার কোনো স্বার্থ নেই, কোনো কাজ আমার নয়, সমস্তটাই ঈশ্বরের কাজ। সেই ঈশ্বরের কাজটা আমি করছি, আমি তার অছি, আমি তার প্রতিনিধি, সেইভাবে আমি কাজ করছি নিষ্কাম ভাবে। সমস্ত দিয়ে আমি, সমস্ত আমার যা সমস্ত ক্ষমতা দিয়ে আমি সেই কাজটা করব, কিন্তু আমি তার কাজ করছি। এই তিন রকম ঋষির কথা বলছেন ঠাকুর। আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠি পড়ব গানের পর। আপনার চিঠিপত্র, আজকে চিঠিটি লিখেছেন চন্দননগর থেকে ডাক্তার কেশব সিংহ রায়। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে পড়ছি তার চিঠি। আজ শ্রীরামকৃষ্ণ কথামৃত ড্যাশ ড্যাশ পর্বে ড্যাশ ড্যাশ বাসনা ও ক্ষোভ পর্যায়ের আলোচনা শুনলাম, এবং এই চিঠিটি লেখার বাসনার উদ্রেক হলো। এইরকম সুন্দর সুললিত আলোচনা শুনে আমাদের দৈনন্দিন জীবনে যদি তার প্রয়োগ না করি, তবে সেটাই আমাদের অবিমৃষ্যকারিতা। একটি ছোট্ট উদাহরণ দিই। আমরা যারা শরণাগত অনুষ্ঠানে চিঠি লিখি, আমাদের মনে এই বাসনা হয় যে এই চিঠিটি এক্ষুনি পড়ে ফেলা হোক। যদি নানাবিধ কারণে সেটি অপঠিত থাকে, তখন আমাদের মনে ক্ষোভের সঞ্চার হতে পারে। তার ফলাফল একটি অভিযোগের চিঠি, যা আপনার মতো সঞ্চালকের পক্ষে বড়ই বিড়ম্বনা। তাই আমার মতে আমরা চিঠি লিখে যাই ও আপনাকে পাঠাই, মনে এই বাসনা পোষণ করে যে এই চিঠিটি অপঠিত হতেই পারে। ব্যাস, কোনো ক্ষোভও তখন থাকবে না, সবাই সদানন্দই থাকতে পারবো। সবাই ভালো থাকুক এবং এই দাবদাহে সাবধানে থাকুন, এই আশা করি। ভালোবাসান্তে ডাক্তার কেশব সিংহ রায়, চন্দন নাগরিক। এটা প্রায় মনে হতে পারে আমি আপনাকে দিয়ে লিখিয়েছি, না তা তো নয়, সেটা নিশ্চয়ই আপনারাও বিশ্বাস করবেন। ওর কোথাও একটু মনে হয়েছে আমি বিব্রত হই। বিব্রত যে হই তা হয়তো নয়, খুব মানে খানিকটা অভ্যেস হয়ে গেছে, সেই কারণে বিব্রত হই না। আমি যেটা বলতে চাই, দুটো কথা বলতে চাই আর কি এই চিঠির প্রসঙ্গে। একটা কথা হচ্ছে যে সত্যি সত্যি কিন্তু যদি আমার খুব চোখ এড়িয়ে না যায়, আমি সকলের চিঠি পড়বার চেষ্টা করি, এইটা একটা। কিন্তু কোনো কোনো চিঠি চোখ এড়িয়ে যায়, অনেক সময় যায়, কি করব। আর দু নম্বর এটাও ঠিক যে সব চিঠি পড়া হয় না। মানে আমি তো একটা বেছে নিলাম, তারপরের দিন আবার আর একটা বেছে নিলাম, এরকম করে কিছু কিছু বাদ থেকে যায়। আমি একটা কথা বলবো আপনাদের, সেটা হচ্ছে যে ধরুন এই চিঠি লেখার অভ্যেসটা আপনাদের অনেকেরই তো ছিল না।
কোনো একটা বিষয় নিয়ে লেখা, এই অভ্যেসটা অনেকেরই ছিল না। সেই স্কুলে বা কলেজে হয়তো রচনা লিখেছেন, তারপর থেকে আর ছিল না। এই লেখাগুলো একটু নিজের কাছে রেখে দিন না, নিজের কাছে রেখে দিন। যদি সম্ভব হয় ভালো ভালো কয়েকটা লেখা যোগ করে একটা ছোট চটি বই বার করে ফেলুন। আজকাল বই বার করতে মানে খুব একটা পয়সা কড়ি খরচার ব্যাপার নেই, নিজের কাছে রইল, আপনি আপনার আত্মীয় পরিজনদের উপহার দিতে পারেন, এইরকম একটা কিছু করতে পারেন। তো মানে সব চিঠি শরণাগত অনুষ্ঠানে পড়তে হবে এই দাবিটা যদি না করেন, নিজে চিঠি লিখবার আনন্দে যদি চিঠি লিখেন এবং সেই চিঠিগুলো সংরক্ষণ করেন, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ায়, এই প্রস্তাবটা আপনাদের সামনে দিলাম আর কি। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর সৌমিত্র বসু ফিরে এসেছে হংসেশ্বরী মন্দিরের সামনে, বা বলা ভালো ওই দেবরায় পরিবারের যে বাড়ি, রাজবাড়ি, তার সামনে। না, রাজবাড়ির ভেতরে আপনাকে ঢুকতে হবে না, তার সামনে দিয়েই একটা রাস্তা চলে গেছে মন্দিরের দিকে। রাজবাড়ির লাগোয়া বলতে পারেন। এই পথটা ধরে 2 মিনিট এগিয়ে গেলেন, রাস্তার বাঁ দিকে রাজবাড়ি শেষ হয়েছে, একটা পাবলিক টয়লেট আছে, উল্টো দিকে এই হংসেশ্বরীর মন্দির। রাস্তার উপরেই জুতো রাখার ব্যবস্থা, মানে মন্দির চত্বরে, চত্বরটা বেশ বড়, কিন্তু আপনি জুতো পরে প্রবেশ করতে পারবেন না। মনটা একটু খুঁত করে না তা নয়, একেবারে খোলা রাস্তা, মানুষজন যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, তার এক পাশে জুতো রেখে চলে যাব, মানে কোথাও একটা সংস্কারে লাগে আর কি, কিন্তু সেটাই নিয়ম। এবং রাস্তার ধারে একটা ফলকে সেই কথা লেখাও রয়েছে। তো এরা যখন বলছেন তখন তো মেনে নিতে হবে। লোহার গ্রিল দিয়ে ঘেরা আছে মন্দিরের সীমানা, ছোট লোহার গেট পার হয়ে ভেতরে ঢুকলেন। ভেতরে একটা বেশ বড় চত্বর, এই ঢুকেই একটা ধাপ উঁচু হয়ে গেছে, মানে মন্দিরের যে কাঠামোটা সেইটা তো একটু মাটি থেকে একটু উপরে উঠে রাখার নিয়ম, তো সেরকম একটা ধাপ হয়ে গেছে, কিন্তু সেটা বড় বড়, বেশ অনেকটা বড়। এবং তার উপরে ওই যেরকম পুরনো সংরক্ষিত মন্দিরে নীল বোর্ডে নোটিশ থাকে না, সেই রকম করে একটা বিজ্ঞপ্তি দেওয়া। বিজ্ঞপ্তিটা আমার অন্তত বেশ অদ্ভুত লেগেছে। আমি এর আগে কোনো মন্দিরে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি দেখিনি, আপনারা কেউ দেখে থাকলে বলবেন। বাংলা, ইংরেজি এবং হিন্দি 3টে ভাষায় লেখা হয়েছে বিজ্ঞপ্তিটি, বাংলা বয়ানটা পড়ি। এই মন্দিরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি মন্দিরের সীমানার মধ্যেও শাঁখা সিঁদুর পরানো কঠোরভাবে নিষিদ্ধ। খুব অদ্ভুত না? না, আমরা তো দেখেছি বহু মন্দিরে বিয়ে হয়, মন্দিরকে বিয়ের জন্য খুব যোগ্য এবং পূর্ণ জায়গা বলে মনে করা হয়। এখানে যে এইরকম একটা কঠোর শাসন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা আমি জানি না। শুনছেন হংসেশ্বরী মন্দিরের কথা, বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির, তার চত্বরে ঢুকে পড়েছি আমরা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই যে আপনাদের বলছিলাম একটু আগে যে একেবারে বিয়ে করা যাবে না, এমনকি শাঁখা সিঁদুর পর্যন্ত পরানো যাবে না, এরকম একটা নিয়ম, এর নোটিশ দেওয়া আছে এই হংসেশ্বরী মন্দিরের একবারে ঢোকবার মুখে। এটা কিন্তু সরকারি নোটিশ নয়, মানে যদিও দেখতে সেই রকমই লাগে, সেই রকমই নীলের ওপর সাদা দিয়ে লেখা। এটি দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ, সেটা তলায় ছোট করে লেখা রয়েছে। আর একটা নিষিদ্ধ ব্যাপার আছে, সেটা হলো এই মন্দিরের লাগো একটা ছোট বাগান আছে। না, বাগান মানে তেমন কিছু নয়, এটা ছোট সবুজ জমি, ঘাস, 2-4টে গাছ, এই আর কি। সেখানে বিনা অনুমতিতে ঢোকা যাবে না। এর থেকে আমার অন্তত যেটা মনে হলো যে মন্দিরের কর্তৃপক্ষ এই মন্দিরের পবিত্রতা রক্ষার ব্যাপারে খুব সচেতন। বিয়েটাকেও তারা নিশ্চয়ই একটা অহেতুক গোলমাল হবে, হইচই হবে, অনেক মানুষ, একটা চাপল্য তৈরি হতে পারে, সেইটা তারা পছন্দ করছেন না। মানে করতেই পারেন, আমাদের আর বলবার কি থাকতে পারে। তো আমরা বরং মূল মন্দিরের দিকে এগিয়ে যাই। এই যে হংসেশ্বরী মন্দির, আগেই বর্ণনা দিয়েছি, দেখতে ভারী সুন্দর এবং অন্য আর 5টা মন্দিরের থেকে বেশ খানিকটা আলাদা।
মন্দিরের ঠিক মাঝখানটা এই খয়েরি রঙের, কিরকম বলবো, ওই হয় না সিমেন্ট দেওয়া হয়েছে, তার উপরে রং পড়েনি, দেখতে যেরকম লাগে সেই রকম আর কি। তার পাশের যে মিনার গুলোর কথা এর আগে বলেছিলাম আপনাদের, 8টা মিনার, তার মধ্যে 4টে, তাদের রং কিন্তু সাদা না। সে সাদায় এখন সময় বলুন, রোদ বৃষ্টি ঝড় বলুন, তাকে খানিকটা নিষ্প্রভ করে ফেলেছে। তা সেটাই তো পুরনো মন্দিরের সৌন্দর্য। এই যেমন ধরুন, প্রত্যেক মিনারের মাথার উপরে যে আধ ফোঁটা পদ্ম, সেগুলোর রং কিন্তু আগে ছিল লাল, মানে পদ্ম ফুল যেমন লাল হয় তেমনটি আর কি। এখন তারা কালচে হয়ে এসেছে। কিন্তু শুধু যে এই মন্দিরটি দেখবার তা নয়, পাশে শিব মন্দিরও আছে। আর মন্দির এলে পরিক্রমা করতে হয়, তো মানে তাকে বেড় দিয়ে চারপাশটা ঘুরতে হয়। তো সেই বেড় দিয়ে ঘুরতে গেলে আপনার চোখে পড়বে এই হংসেশ্বরী মন্দিরের দুপাশেই কিন্তু শিব ঠাকুরের ঘর আছে। সে ঘরের কথা আজকে থাক, আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকে আপাতত এইটা মনে করিয়ে দিই যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে কবিতা। পবন দিগন্তের দুয়ার নাড়ে, চকিত অরণ্যের সুপ্তি কাড়ে, যেন কোন দুর্দম বিপুল বিহঙ্গম গগনে মুহুর্মুহ পক্ষ ছাড়ে। পথপাশে মল্লিকা দাঁড়ালো আসি, বাতাসে সুগন্ধের বাজালো বাঁশি, ধরার স্বয়ম্বরে উদার আড়ম্বরে আসে বর অম্বরে ছড়ায় হাসি। অশোক রোমাঞ্চিত মঞ্জরিয়া দিল তার সঞ্চয় অঞ্জলিয়া, মধুকর গুঞ্জিত কিশলয় পুঞ্জিত উঠিল বনাঞ্চল চঞ্চলিয়া। কিংসুক কুঙ্কুমে বসিল সেজে, ধরনের কিঙ্কিনি উঠিল বেজে, ইঙ্গিতে সঙ্গীতে নৃত্যের ভঙ্গিতে নিখিল তরঙ্গিত উৎসবে যে। খুব ভালো থাকবেন, আনন্দ